তোমার বাড়িতে ফেলে দেওয়া ডাস্টবিনে একটি প্লাস্টিকের বোতল বা বাজারঘাটের পলিথিন বা কলকারখানার রাসায়নিক বর্জ্য পদার্থ, এই সমস্ত বর্জ্য পদার্থ কি একই স্থান থেকে আসছে? উত্তর হবে না। এই ক্লাসে আমরা বজ্রের উৎস সম্বন্ধে জানবো, যে বজ্র পদার্থ বা ডাস্ট যে আসছে, যাতে করে পরিবেশ দূষিত হচ্ছে, এর রিজনটা কি বা এর উৎপত্তি স্থান কোথা থেকে, এবং কিভাবে এটাকে আমরা কন্ট্রোল করতে পারি, বা এই অধ্যায়ের প্রশ্ন যদি পরীক্ষায় আসে তাহলে কিভাবে আমাকে উত্তর লিখতে হবে তা আমরা বিস্তারিত এই ক্লাসে জানবো। প্রথমে বলে রাখি যে প্রতিদিন আমরা বিভিন্ন ধরনের বজ্র উৎপন্ন করছি, কিন্তু সমস্ত বজ্র কিন্তু এক স্থান থেকে উৎপত্তি হচ্ছে না। কিছু বজ্র পদার্থ উৎপত্তি হচ্ছে আমাদের নিজের শরীর থেকে, কিছু বজ্র পদার্থ উৎপন্ন হচ্ছে আমাদের বাড়ি থেকে, কিছু বাজারঘাট থেকে। তো এই সমস্ত বজ্র পদার্থের উৎপত্তি স্থান বা উৎস নিয়ে আমরা আজকে এই ক্লাস সম্পূর্ণ করব বা বজ্রের উৎস সম্বন্ধে জানবো। এক নম্বরে হচ্ছে কি, যে গৃহস্থালী উৎস, অর্থাৎ আমাদের বাড়ি থেকে। আমরা গৃহস্থালী বা গৃহস্থ খুব ভালো মতো বুঝতে পারবো, কারণ আমরা হচ্ছে গ্রামের ছেলে বা আমরা গ্রামের লোক, গ্রামে বসবাস করি। আমরা এটা খুব ভালো করে বুঝতে পারবো যে গৃহস্থালী বা গৃহস্থ কাকে বলে। অর্থাৎ বাড়ি থেকে বা আমাদের বাসস্থান থেকে যে সব বজ্র পদার্থ বের হয় বা নির্গত হয় বা উৎপন্ন হয়, সেই সবগুলোকে বলে গৃহস্থালীর বজ্র। উদাহরণস্বরূপ, আমরা যখন সবজি কাটি, সবজির খোসা, ওটা একটা ওয়েস্ট। তারপরে কি, খাবারের যেটা অতিরিক্ত বেঁচে গেল, উচ্ছিষ্ট যেটা খাবার বেঁচে গেল, সেটা একটা অতিরিক্ত হয়ে গেল। তারপরে কাগজ, প্লাস্টিক, কাঁচের বোতল বা বিভিন্ন ধরনের অপ্রাসঙ্গিক বা অপ্রয়োজনীয় জিনিস পদার্থগুলি আমরা ব্যবহার করার যোগ্য না, যেটা সেটা আমরা স্তূপ করে রাখি। ঠিক আছে, সেটা হচ্ছে গৃহস্থালীর উৎস। কি বলছে, যে আমাদের বাড়ি থেকে উৎপন্ন বজ্রকে গৃহস্থালী বজ্র বলে। বাড়ি থেকে যেসব বজ্র উৎপন্ন হচ্ছে, প্রথমে যেটা বললাম কি, সবজি, সবজির খোসা, খালি বোতল, প্লাস্টিক, প্লাস্টিকের র্যাপার, কাগজ, খাবারের উচ্ছিষ্ট বা অতিরিক্ত খাবার যেটা বেশি হয়ে গেল, এগুলো কি হয়, এগুলো অতিরিক্ত হয়ে গেল বা ডাস্ট হয়ে গেল, বজ্র পদার্থ হয়ে গেল। কিন্তু কিন্তু আমরা গ্রামের লোক বা গ্রামের বাসিন্দা, তাই কিন্তু আমরা কোনো কিছুকে অকেজো ফেলে দিই না। খাবারের খোসা কি করি আমরা, আমাদের বাড়িতে ছাগল বা গরু গবাদি পশু রয়েছে, সেগুলোকে খাইয়ে দিই। তারপরে খাবারের উচ্ছিষ্ট, আমরা অতিরিক্ত খাবার, যদি খাবারটা অতিরিক্ত হয়ে যায়, তাহলে আমরা আবার অন্য সময় খেয়ে নিই। আমরা খাবার নষ্ট করি না, কারণ খাবার উৎপন্ন করতে কি পরিশ্রম, কি কষ্ট, সেটা আমাদের থেকে বেশি শহরের লোক বুঝতে পারবে না। সেজন্য আমরা খাবার ওয়েস্ট করি না। তারপরে কাগজ, কাগজে আর কিছু না হলো আমরা বইয়ে কভার লাগিয়ে নিই, হ্যাঁ, বা আমরা বিছানার বিছানার নিচে পেতে দিই, বিছানার উপরে তোষক গাদলা যা আছে তার নিচে পেতে দিই। আমরা কোনো কিছুকে অতিরিক্ত করি না। তারপরে বলছি কি, প্লাস্টিক, কিসের প্লাস্টিক, প্লাস্টিক কিছু না হলো আমরা সেটাকে কি করে রাখি, জমা করে রাখি, যে কাজে দিবে। আরে কে পলিথিন, পলিথিনটা জমা করে রাখে আমাদের মায়েরা, হ্যাঁ, যে কোনো সময় কোনো কিছু ভরা হবে। তারপরে বলছি কি, কাঁচের বোতল, যেমন কোনো কিছু জিনিস আসলো বাড়িতে, বোতলে আসলো, সেই জিনিস শেষ হয়ে গেল, তো বোতলটা কি হবে, অকেজো হয়ে যায়। কিন্তু আমাদের মায়েরা কিন্তু ওই বোতলটা কাজে লাগায়, আবার ওটাকে রেখে দেয় না। যদি কাজে না লাগে তাহলে রেখে দেয়, পরবর্তীতে কি করবে, কিছু না হলে সরষের তেল ঢেলে রাখবে। কিন্তু এখানে বলছে কি, যে শহরে সবচেয়ে বেশি পরিমাণ বজ্র গৃহস্থালী থেকে উৎপন্ন হয়। আর শহরে যে বজ্র পদার্থ রয়েছে, বজ্রের যে স্তূপ, ডাস্টবিন যে থাকে, সেটা কিন্তু ম্যাক্সিমাম যে ডাস্ট বা ম্যাক্সিমাম যে বজ্র পদার্থ, সেটা কিন্তু বাড়ি থেকে বের হয়। কারণ শহরের লোক বাসি খাবার খাবে না, শহরের লোক খাবার অতিরিক্ত হয়ে গেলে খাবার ফেলে দিবে। খাবারের খোসা, সবজির খোসা, বিভিন্ন ধরনের ছিলকা, অতিরিক্ত খাবার ওরা কি করবে, ফেলে দেয়। সেই খাবারটা বা সেই বজ্র পদার্থটা গিয়ে কি হবে, স্তূপ হবে এবং দূষণ ছড়াবে। তাহলে গ্রামের থেকে শহরে বেশি বজ্র পদার্থ, সম্পূর্ণ বজ্র পদার্থ বেশিরভাগ কোথা থেকে উৎপত্তি হয়, গৃহস্থালী বা বাড়ি থেকে। এবং গ্রামের কোনো কিছু বজ্র
বর্জ্য হয় না, আমরা সেটাকে আবার রিইউজ বা রিসাইকেল ইউজ করে নিই। ঠিক আছে, কোনো কিছু গ্রামের লোক নষ্ট করে না। তাহলে শহরের যে দূষণ বাড়ছে, এর 1 নম্বর কারণ হচ্ছে কি, গৃহস্থালী বা বাড়ি থেকে যেসব বর্জ্য পদার্থ বেরোচ্ছে সেগুলোর জন্য বেশি শহরে দূষণ বাড়ছে। তারপরে 2 নম্বর বলছে কি, শিল্প উৎস। অর্থাৎ প্রথমে তো আমরা পড়লাম যে বাড়ি থেকে যেসব বর্জ্য পদার্থ বের হচ্ছে, এবার হচ্ছে কি শিল্প উৎস। শিল্প উৎস বলতে যে কলকারখানা ও শিল্প প্রতিষ্ঠান থেকে যে বজ্র উৎপন্ন হয় তাকে শিল্প বজ্র বলা হয়। কি উৎপন্ন হয়? বজ্র উৎপন্ন হয়। কোথা থেকে? কলকারখানা বা শিল্প প্রতিষ্ঠান থেকে যেসব বজ্র পদার্থ বা অতিরিক্ত যেগুলো জিনিস বের হয়, সেগুলো তার কোনো রিইউজ বা রিসাইকেলও করা যাবে না। সেগুলো কি হবে? গাদা হয়ে থাকবে, স্তূপ হয়ে থাকবে, বজ্র পদার্থের স্তূপ হয়ে থাকবে। সেখান থেকে দূষিত গ্যাস বের হবে, বজ্র পদার্থ হবে, পচে যাবে, আবার ভূমি দূষণ করবে, জল দূষণ করবে, পরিবেশকে দূষণ করবে। তাহলে দূষণের উৎস একটা কলকারখানা বা শিল্প থেকে। কি বলছে যে উদাহরণ যেমন রাসায়নিক পদার্থ, রং, তেল, ভারী ধাতু বা অ্যাসিড, এগুলো রিইউজ হয় না। ইউজ করতে করতে, ব্যবহার করতে করতে যখন যেটা অতিরিক্ত বেঁচে যায় সেটাকে কি করে? স্তূপ করে রাখে বা ফেলাই দেয়, বা বজ্র গাড়িতে সেটাকে ফেলে দেয়, সেটা নিয়ে গিয়ে আবার যেখানে বজ্রের ঢের রয়েছে, পাহাড় রয়েছে, সেখানে গিয়ে ফেলে দেয়। কি বলছে যে এই বজ্র জল, মাটি ও বায়ু দূষণের প্রধান কারণ হয়ে দাঁড়ায়। কিসের? কি দূষণের? জল দূষণ, বায়ু দূষণ এবং মাটি দূষণ। এবং এই তিনটাই হচ্ছে জীবের জন্য প্রাথমিক প্রয়োজন। মাটি ছাড়া জীব বাঁচবে না, বায়ু ছাড়া জীব বাঁচবে না, জল ছাড়া জীব বাঁচবে না। এই তিনটেকে কিন্তু শিল্প উন্নয়ন কাদের জন্য হচ্ছে? মানুষের চাহিদা পূরণের জন্যই কিন্তু শিল্প উন্নয়ন করা। এবং শিল্প থেকে যে বজ্র বের হচ্ছে সেটা কিন্তু আবার মানুষেরই ক্ষতি করছে, ক্ষতি হচ্ছে, মানুষেরই ক্ষতি হচ্ছে। তারপরে কি বলছে? কৃষি উৎস। এখন প্রশ্ন হতে পারে যে কৃষি থেকে আবার কিভাবে বজ্র পদার্থ বের হতে পারে? আর কৃষি থেকে যদি বজ্র পদার্থ বের হয় তাহলে কি কৃষি বন্ধ করে দিতে হবে? আর কৃষি যদি বন্ধ হয়ে যায় তাহলে সমগ্র পৃথিবীবাসী খাবে কি? কারণ কৃষি থেকেই কিন্তু মানুষের বা অন্যান্য জীবের সমস্ত খাবার উৎপন্ন হচ্ছে। কারণ আমরা আমাদের খাদ্য নিজে থেকে উৎপন্ন করতে পারি না উদ্ভিদের সাহায্য ছাড়া। এবং উদ্ভিদ থেকে যে ফসল আসছে সেটা চাষের মাধ্যমে আসছে, কৃষির মাধ্যমে আসছে। তাহলে কি বলছে যে কৃষি ক্ষেত্র থেকেও প্রচুর বজ্র সৃষ্টি হয়। এটা কিন্তু আমাদের জন্যই হচ্ছে। কি? যে আমরা অতিরিক্ত রাসায়নিক সার ব্যবহার করে ফেলছি, কীটনাশক ব্যবহার করে ফেলছি, আগাছা নাশক ব্যবহার করে ফেলছি। এই সবের ফলে মাটি এবং জল এতে প্রচুর করে দূষিত হচ্ছে। কি বলছে যে উদাহরণে কীটনাশকের বোতল, রাসায়নিক সারের অতিরিক্ত বা অবশিষ্টাংশ, রাসায়নিক সার যেটা বেঁচে গেল। তারপরে কি বলছে? ফসলের খড়, আগাছা। যে ফসলের খড় আমরা গাদা দিয়ে রাখি, আমরা এটা ভালো মতো বুঝতে পারবো যে কৃষি থেকে কি ধরনের আবর্জনা হচ্ছে। কথা হচ্ছে যে আমরা রাসায়নিক সারটা ব্যবহার করলাম, সেটা কখনোই অ্যাপ্রুভাল না। কিসের জন্য? জীবের জন্য। সেই রাসায়নিক সার যখন মাটিতে গেল, মাটি সেটাকে শোষণ করলো, গাছের মধ্যে আসলো, ফসলের মধ্যে আসলো, সেই ফসল আমরা খেলাম এবং আমরা আবার অসুস্থ হয়ে পড়লাম সেই রাসায়নিক সার খেয়ে। আমরা ডাইরেক্টলি রাসায়নিক সার খাচ্ছি না, কিন্তু ইনডাইরেক্টলি রাসায়নিক সারই খাচ্ছি। কিসের মাধ্যমে? ফসলের মাধ্যমে, খাদ্যের মাধ্যমে। অতিরিক্ত রাসায়নিক সার ব্যবহার করার ফলে মাটি দূষিত হচ্ছে এবং বৃষ্টির সময় সেই মাটি ধুয়ে যে জল গড়িয়ে যাচ্ছে জলাশয়ে, তখন জলও আবার দূষণ হচ্ছে। তারপরে আরো দূষণ বাড়ছে কি? বজ্র কি? যে আমরা ফসলের খড় বা ফসল ছাঁটাই করে নিয়ে, হারভেস্ট করে নেওয়ার পরে যেটা অতিরিক্ত বেঁচে যাচ্ছে সেটা আমরা গাদা দিয়ে রাখি। গাদা দিয়ে রাখি, ওটা আমরা আবার পরে ইউজ করার জন্য, ব্যবহার করার জন্য। কোনো কোনো গাছ বা কোনো কোনো ফসলের খড় কি হয়? গবাদি পশুকে খাওয়াই, আবার আমরা জ্বালানি কাজেও ব্যবহার করি। তাহলে অতিরিক্ত হলো না বা ওয়েস্ট হলো না, বজ্র হলো না। কিন্তু যদি সেই সব খড়কে অযত্নে রেখে দেওয়া হয়, কোনো যত্ন করা না হয়, তাহলে কিন্তু সেটা পচে যাবে, পচে যাবে, গলে যাবে, দুর্গন্ধ ছড়াবে, দূষিত হয়ে যাবে, ভূমি দূষণ করবে এবং জল দূষণ করবে। কিন্তু আমরা গ্রামের লোক সেটাকে
কেয়ার করে রাখি, যত্ন করে রাখি, সুন্দর করে যত্ন করে রাখি না? ধানের খড় যত্ন করে রাখি না? সারা বছর গবাদি পশু খাই, সারা বছর উনুনে জ্বলে, এবং সেখান থেকে তো রান্না করে আবার আমরা খাই। ঠিক আছে। আর আরেকটা বলছি কি, আগাছা। আগাছা কি, যে অনেক আবর্জনা রয়েছে, আগাছা রয়েছে, অপ্রয়োজনীয় উদ্ভিদ রয়েছে, ছোট ছোট বিষাক্ত, কিছু কিছু বিষাক্ত রয়েছে, কিছু কিছু ওষুধ রয়েছে, কিছু কিছু কাজে লাগে। এই সমস্তগুলো হচ্ছে কি আগাছা। এগুলোকে কি করলাম আমরা, কেটে ফেলে দিলাম, কেটে ফেলে দিয়ে সেটাকে স্তূপ করলাম না, ওখানেই ফেলে দিলাম, যার ফলে সেটা পচলো, সেখান থেকে দূষণ ছড়ালো, দূষিত গ্যাস বেরোলো, বায়ু দূষণ করলো। এর জন্য কৃষি থেকে বজ্র বের হয়ে দূষণ ছড়ায়। তারপরে বলছি কি, চিকিৎসা বা হাসপাতালের উৎস। এবার এটা একটা জটিল প্রশ্ন, যে হাসপাতাল বা চিকিৎসালয় থেকে কি ধরনের দূষণ ছড়াতে পারে? অবশ্যই ছড়াবে। হসপিটাল হচ্ছে একটি সেনসিটিভ জায়গা, এবং সেখান থেকে ইনফেকশন ছড়ানোর সব থেকে বেশি চান্স থাকে, বা সংক্রমণ ছড়ানোর চান্স থাকে, সব থেকে চান্স। যেগুলো বায়ু বাহিত রোগ বা জলবাহিত রোগ বা শ্বাস প্রশ্বাস, কমিউনিকেটেড ডিজিজ যাকে বলে, কমিউনিকেটেড ডিজিজ মানে যেটা এক শরীর থেকে অন্য শরীরে প্রবেশ করতে পারে, সেই সব ডিজিজ থেকে বাঁচতে গেলে আমাদের কিন্তু হসপিটালে গেলেও সেফ এবং সিকিউরিটি বা আমাদের স্যানিটাইজ, মুখে মাস্ক নিয়ে যেতে হয়। এটা হচ্ছে রুলস। কারণ হসপিটালে বিভিন্ন ধরনের পেশেন্ট থাকে, এবং বিভিন্ন ধরনের পেশেন্টের বিভিন্ন ধরনের সংক্রমণ রোগ থাকতে পারে। সেই ভাইরাস একটা স্বাভাবিক শরীরে ইনফেক্ট করতে পারে, সেই জন্য আমাদের সেফ হয়ে থাকা দরকার। কি বলছে, যে হসপিটাল বা চিকিৎসালয় থেকে বজ্রের উৎস কি বলছে, হাসপাতাল, নার্সিংহোম ও ক্লিনিক থেকে উৎপন্ন বজ্র কি কি? উদাহরণ বলছে, ব্যবহৃত সিরিজ সব থেকে মারাত্মক, ব্যান্ডেজ এটাও মারাত্মক, ব্যবহার তুলা, রক্তমাখা কাপড়। রক্তমাখা কাপড় মানে কি, ওখানে ইনফেকশন হওয়ার চান্স সব থেকে বেশি। তারপরে ওষুধের শিশি, খালি ওষুধের শিশি। খালি ওষুধের শিশির থেকে কোনো ভাইরাস ছড়াবে না, তবে ওটা হচ্ছে কি একটা বিপজ্জনক বস্তু। ঠিক আছে। তাহলে এই যে ব্যবহৃত সিরিজ, একটি সিরিজ কি করলো, ইনপুট করলো কারো শরীরে, তো সেই শরীরে কি ধরনের সংক্রমণ ছিল, সেই সংক্রমণটা সিরিজের মধ্যে চলে আসলো। সেটা যদি খোলা অবস্থায় বা আনসিকিউর করে রেখে দেওয়া হয় অসুরক্ষিত ভাবে, তাহলে সেখান থেকে ভাইরাস বা ইনফেকশন ছড়ানোটা অতি সম্ভব। তারপরে কি, ব্যান্ডেজ। ব্যান্ডেজ কখন করা হয়, যখন কোনো জায়গায় ঘা হয়ে যায়, ক্ষত হয়ে যায়। আর মানুষের শরীরে ঘা হয়ে যাওয়া বা ক্ষত হয়ে যাওয়া মানে কি, সেখানে ভাইরাসের বা ব্যাকটেরিয়ার ভান্ডার আছে। তো সেই ব্যান্ডেজ যদি খোলা অবস্থায় থাকে, তো সেই ব্যান্ডেজ থেকে যে ভাইরাস ছড়াবে না বা ইনফেক্ট কোনো একটি নর্মাল শরীরে করবে না, তার কোনো গ্যারান্টি বা নিশ্চয়তা নেই। তারপরে কি, তুলা, ব্যবহৃত তুলা থেকেও ইনফেকশন ছড়াতে পারে বা ছড়ায়। রক্তমাখা কাপড়, রক্ত মানে কি, মানুষের শরীরের তরল পদার্থ, যেটা দিয়ে শরীর সতেজ থাকে, শরীর চলাফেরা করে, হার্ট ফরফর করে, ফুসফুস অক্সিজেন নেই। ঠিক আছে। সেই ধরনের রক্তমাখা কাপড় যদি থাকে, তাহলে সে রক্তমাখা কাপড় থেকে ইনফেকশন ছড়াতে পারে। কি বলছে এখানে, যে এগুলো অত্যন্ত বিপজ্জনক, কারণ সংক্রমণ ছড়াতে পারে, সিরিজ থেকে সংক্রমণ ছড়াতে পারে। ব্যবহৃত ব্যান্ডেজ, ব্যবহৃত তুলা, ব্যবহৃত আহ, ওষুধের শিশি বা রক্তমাখা কাপড় বা ব্যান্ডেজ, এগুলো থেকে সংক্রমণ ছড়াতে পারে। তাই আমাদের উচিত, আমরা যখনই কোনো ক্লিনিকে বা হসপিটালে যাব, তখন আমরা নিজেকে সিকিউর করে যাব। আরেকটি কথা, যখন আমরা হসপিটাল বা যখন আমরা কোনো ক্লিনিক বা যখন কোনো আমরা নার্সিং হোম থেকে ফিরবো, আমাদের ঘরে উঠার আগে, ঘরে প্রবেশ করার আগে আমাদের সেখানকার জামা কাপড়কে বাইরে ছেড়ে তারপর আমরা ঘরে উঠবো। কারণ যখন আমি বাইরে থেকে বা সেই নার্সিং হোম চিকিৎসালয় থেকে আসলাম, তো কোন ধরনের কি ভাইরাস বা সংক্রমণ, কোনো ইনফেকশন আমার জামা কাপড়ে থাকতে পারে। তাই আগে সেটা ওয়াশ হবে, ক্লিন হবে, শুকাবে, তারপরে সেটা আমি আবার পরিধান করব। তার আগে আমাকে পরিত্যাগ করে, শরীর ভালো করে শুদ্ধ করে তারপরে ঘরে প্রবেশ করতে হবে। এটা হচ্ছে নিয়ম। কেন? কারণ হসপিটাল হচ্ছে সেনসিটিভ জায়গা, সেখানে সংক্রমণ হতেই পারে। তারপরে বলছে কি, 5 নম্বর বলছে কি, বাণিজ্যিক উৎস বা বাণিজ্য কোনো প্রতিষ্ঠান থেকে যেসব বজ্র পদার্থের উৎপত্তি হয়। কি বলছে, কি বাজার, দোকান, হোটেল, রেস্তোরাঁ, অফিস ইত্যাদি থেকে উৎপন্ন বজ্র পদার্থ থেকেও কিন্তু সংক্রমণ বা দূষণ ছড়াতে
পারে। কি বলছে যে বাণিজ্যিক কেন্দ্র, অফিসের যে অতিরিক্ত ফাইল, অতিরিক্ত কাগজ, রেস্তোরাঁর অতিরিক্ত খাবার, বা স্তূপ করা কোনো বাজারের স্তূপ, আবর্জনার স্তূপ, সেখান থেকেও কি ছড়াতে পারে, দূষণ ছড়াতে পারে বা দূষণ ছড়ায়, দূষিত গ্যাস মিথেন গ্যাস ছড়ায়, যার ফলে সেখান থেকেও দূষণ হয়। কি বলছে উদাহরণ যেমন কাগজ, প্লাস্টিক, খাবারের অতিরিক্ত এবং প্যাকেট, ঠিক আছে, এই সমস্তগুলি কি থাকে, গাদা হয়ে থাকে। রেস্তোরাঁ বা রেস্টুরেন্ট বা খাওয়ার হোটেল, খাওয়ার দোকান, তার পাশে একটা ডাস্টবিন থাকে, সে ডাস্টবিনের মধ্যে কি ফেলে, খাবারের অতিরিক্তটা, খাবার থেকে যেটা বেঁচে গেল, খাবারের কাঁটা, অতিরিক্ত খাবার, কেউ এখন ফ্যাশন করে না, ফ্যাশন করে তো খাবার খেতে খেতে অর্ধেক খাবার ছেড়ে দিয়ে উঠে যায়। গাধার গাধা, বিশ্বের 1 নম্বর গাধা ও। একটা খাদ্যের, একটা ধানের, একটা চালের দানা তৈরি করতে 120 দিন কৃষককে মেহনত বা কষ্ট করতে হয়। কতদিন? 120 দিন। এখন ওর পকেটে টাকা রয়েছে, ও খাবার কিনে নিয়ে সেটাকে নষ্ট করে দিল, সেটা ওর ব্যক্তিগত ব্যাপার, কিন্তু সেই ফসলটা উৎপন্ন করেছে কে? একজন কৃষক। এবং একটা দানা উৎপন্ন করতে একজন কৃষককে 120 দিন সময় লেগেছে। তো সেই ফ্যাশন দেখাতে গিয়ে, নিজেকে আল্ট্রা লেভেলের ফ্যাশনেবল বা লাক্সারিয়াস প্রকাশ করতে গিয়ে খাবার নষ্ট করেছে, তার মানে কি তার থেকে নিকৃষ্টতম ব্যক্তি আর পৃথিবীতে কেউ নেই যে খাবার নষ্ট করে। নির্মাণ কাজ, এই যে বাড়িঘর বা কনস্ট্রাকশনের যেসব কাজগুলি হচ্ছে, এগুলো থেকেও দূষণ ছড়াতে পারে। কিভাবে? যেমন ইট, বালি, পাথর, হ্যাঁ, সিমেন্ট, বা এই যে কোনো ধরনের কেমিক্যালস ঢালাইয়ের সঙ্গে যে দেয়, সেগুলো থেকেও কি হতে পারে, লোহার টুকরো বা লোহার মধ্যে যে মরিচিকা পড়ে যায়, সেখান থেকেও দূষণ ছড়াতে পারে বা দূষণ ছড়ায়। তাহলে আমাদের এই সমস্ত কারণের জন্য কিন্তু দূষণ হচ্ছে, বজ্র হচ্ছে। তাহলে প্রথমে যেমন বলেছিলাম যে আমরা প্রতিদিন বিভিন্ন ধরনের বর্জ্য উৎপন্ন করি, কিন্তু সব ধরনের বজ্র কিন্তু এক স্থান থেকে উৎপন্ন হয় না। কোন কোন জায়গা থেকে উৎপন্ন হয়, যেটা এই ক্লাসে আমরা পড়লাম। 1 নম্বর হচ্ছে গৃহস্থালী উৎস, 2 নম্বর হচ্ছে শিল্প থেকে বজ্র, 3 নম্বর হচ্ছে কি কৃষি থেকে ডাস্ট বা বজ্র বা অতিরিক্ত, 4 নম্বর হচ্ছে চিকিৎসালয় বা হসপিটাল থেকে অতিরিক্ত বজ্র পদার্থ, তারপরে বাণিজ্যিক উৎস, বাণিজ্যিক কেন্দ্র থেকে, ব্যবসা প্রতিষ্ঠান থেকে বজ্র পদার্থের উৎপত্তি, তারপরে 6 নম্বরে আমরা জানলাম কি নির্মাণ কাজ বা কোনো কিছু নির্মাণ করার কাজের ফলেও কিন্তু দূষণ বা বজ্র পদার্থ ছড়ায়। তাহলে এবার কথা হচ্ছে যে আমরা কিভাবে এগুলোকে রোধ করতে পারি। সবকিছু রোধ করার, যেখান থেকে ক্ষতি হবে সেটাকে রোধ করার মাধ্যম রয়েছে, সেটা আমাদের সচেতন হতে হবে সে বিষয়ে, এবং সমস্ত বজ্র পদার্থকে রোধ করতে হবে। যেন যেভাবে আমরা গ্রামের বাড়িতে কোনো ধরনের বজ্র বের হতে দিই না, সবগুলোকে আমরা রিইউজ করি, সেরকম অন্য অন্য ক্ষেত্রেও আমাদের কোনো কিছু বজ্র হতে দিতে হবে না। প্রাণপণে চেষ্টা করতে হবে যেন কোনো ধরনের বজ্র জিনিস বের না হয় বা বজ্রের স্তূপ না হয়, তাহলে কিন্তু আমরা আমাদের পরিবেশকে রক্ষা করতে পারবো এবং পরিবেশকে দূষণ হওয়া থেকে মুক্তি করতে পারবো। তাহলে এই ছিল আজকে তোমাদের জন্য যে উৎস, কিসের উৎস, বজ্র পদার্থের উৎস, সব ধরনের বজ্র কোথা থেকে কিভাবে উৎপত্তি হয়, এই ছিল তোমাদের পূর্ণাঙ্গ ক্লাস। তোমরা মনোযোগ সহকারে ক্লাস শুনো, দেখো এবং নোটস তৈরি করো, এবং পরীক্ষার সময় তোমরা সেই নোটস রিভিশন দাও, তাহলে তোমরা এই বজ্র পদার্থের উৎপত্তি স্থানের সমস্ত প্রশ্নের উত্তর খুব সহজে দিতে পারবে।